আমরা একটু 1 মিনিট ওয়েট করি, বাকি সবাই জয়েন করে ফেলো, ঠিক আছে? এই যে দেখছো, এই যে একটা লেভেল ভলিউম এট লিস্ট অলওয়েজ থাকতেছে, সো এটার জন্য হালকা একটু একো হয়। তো একোটা অ্যাভয়েড করার জন্য আইপ্যাডটা দূরে নিয়ে ক্লাস নেওয়া লাগতেছে, বুঝছো? তবে এবার আমার আচ্ছা, সো জেরিন যে লাস্ট দিন কোশ্চেন করছিলা যে তোমার কোয়ান্ডা ইফেক্টটা কি জিনিস, ওই জিনিসটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, তাই না? আচ্ছা, জেরিনের এখন অডিও কানেক্ট হয় নাই। জেরিন, তুমি লাস্ট দিন কোয়ান্ডা ইফেক্ট কি জিনিস ওইটা নিয়ে জিজ্ঞাসা করতেছিলা না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো তাহলে এই যে কোয়ান্ডা ইফেক্টের ওই জিনিসটাই আমরা এখানের মধ্যে দেখবো, যে আমরা ওই ভিডিওগুলো যেগুলো তোমাদেরকে দিছিলাম ওখানে থেকে আমরা 2টা ও 3টা ভিডিও দেখে দেন ওয়ান বাই ওয়ান যে 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 পয়েন্টে তোমাদের কোনো কনফিউশন থাকে তখন আমরা ওইগুলা নিয়ে ডিসকাস করব আর কি। ওকে, যে এখানের মধ্যে কোয়ান্ডা ইফেক্ট মেইনলি জিনিসটা কি ছিল তোমাদেরকে বলতেছিলাম ওই দিন, বাট ওই দিন তো ক্লাসে আমাদের বারবার এমন হ্যাম্পার হইতেছিল যে স্ক্রিন শেয়ার চলে যাচ্ছিল। তো এখন এখানের মধ্যে আমরা যে জিনিসটা অ্যাকচুয়ালি বলতেছিলাম খেয়াল করো, লাইক এই ফ্লো লাইনগুলি আমরা মুছে দেই ফার্স্টে। এখন এখানের মধ্যে আমরা যেটা বলতেছিলাম যে কোয়ান্ডা ইফেক্টটা কি, কোয়ান্ডা ইফেক্ট হলো এরকম কোন একটা সারফেসের উপর দিয়ে যদি যখন একটা ওয়েভ যাইতে নেয় তার একটা টেন্ডেন্সি থাকে যে সারফেসের গায়ের সাথে ওরকম স্টিক করে যাওয়ার, আর সারফেসের গায়ের সাথে ওরকম একটা অ্যাডহেসিভ একটা অ্যাট্রাকশনের নেচার থাকে। তো এইটাকে কোয়ান্ডা ইফেক্ট বলা হইতেছিল। যে কোয়ান্ডা ইফেক্ট জিনিসটা তোমার ওরকম স্পেসিফিক ডেফিনেশন যদি চাও, দ্য স্পেসিফিক ডেফিনেশন উইল বি সামথিং লাইক দিস, যে আমরা যদি এটা যেটা দেখি কি বলে ব্রাউজারে দেখি, এই যে কোন একটা জেট ফ্লো, যে এরকম কোন একটা ফ্লুইড ফ্লো কি করতে চায়, ইট ট্রাইস টু অ্যাটাচ ইটসেলফ টু আ নিয়ার বাই সারফেস এন্ড রিমেইন অ্যাটাচড ইভেন ইফ দ্য সারফেস কার্ভস অ্যাওয়ে। সো তাহলে ইনিশিয়াল যেই ডিরেকশন অফ ফ্লোটা ছিল আমাদের ফ্লুইডের, ওইটা সে কি করতে চাবে, কোন একটা সারফেস পাইলে তার গায়ের সাথে লেগে থাকতে চাবে বা একটা স্টিকিং একটা টেন্ডেন্সি থাকবে। এইটা অলওয়েজ এটা মেনটেন করতে চায়, কিন্তু যখন নাকি স্পিড অনেক বেশি হয়ে যাবে তখন যত স্টিকিং টেন্ডেন্সি থাকুক না কেন ইভেন্চুয়ালি ইট উইল লুজ ইটস কন্টাক্ট এন্ড উপর দিয়ে চলে যাবে। ওইটা আমরা দেখবো যে টার্বুলেন্ট ফ্লো এর সময় যে অনেক বেশি ভেলোসিটিতে মুভ করতে সময় কোয়ান্ডা ইফেক্ট আর কাজ করবে না। এই যে কোয়ান্ডা ইফেক্টের সাথে আমাদের ফ্লুইড ফ্রিকশনটাই না? ওই জিনিসটা এখানের মধ্যে দেখাইতেছে, আমরা আসতেছি এটা। আমরা ফার্স্টে ইউটিউবের থেকে প্রথমে ভিডিওটা দেখে নেই। Hello. So today we're going to be taking a look at how planes actually fly. So basically, planes fly because they have wings. So thank you all very much for watching. No, seriously, this video is going to take a look at what the wings are actually doing, which causes a plane to fly. Now, I'm no physicist, so please forgive me if I say something out of turn during this video. So firstly, we'll need a wing. This shape here represents the cross-section of an aircraft wing, also called an aerofoil. This view is if you were looking at it from side on, i.e. from the wingtip looking towards the plane. So one of the most common but incorrect theories which is taught is something called the longer path or equal transit theory, which is based on the Bernoulli principle. So the explanation that this theory gives is that the airflow, the air which is hitting the wing, splits as it hits the front of the wing. The air passes over and under the wing and rejoins at the back of the wing at the same time. So for this to happen, the air flowing over the top of the wing has a further distance to cover over the curved surface.
সো এখন এখানের মধ্যে ওরা যেই কথাটা বলতেছে যে নরমালি তারা বার্নৌলি প্রিন্সিপাল দিয়ে একটা জিনিস এক্সপ্লেন করতে চায়, কি করতে চায়, এই যে ফার্স্টে উইন্ডটা লেফট হ্যান্ড সাইড থেকে যে উইন্ডটা আসলো, ওকে, লেয়ার গুলি যে আসলো, তারা এসে কি করতে চায়, তারা বলতেছে যে দ্য লেয়ার্স ইভেনচুয়ালি মিট আপ এট দ্য আদার এন্ড অফ দ্য উইং, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু আদার এন্ড অফ দ্য উইং এ মিট করে না। তো তাহলে তারা যে একটা লজিক দিয়ে অ্যান্সারটা বলছিল, সো তাহলে এই লজিকটা কি আমাদের পুরাপুরি ঠিক না, যে তারা লজিকটা দেওয়ার ট্রাই করতেছে কি, তারা লজিকটা দেওয়ার ট্রাই করতেছে উপরের পাথ দিয়ে যে লেয়ারটা যাবে আর নিচের পাথ দিয়ে যে লেয়ারটা যাবে, বোথ অফ দেম উইল মিট এট দা, ওই যে এই পয়েন্টটি একটা এজ আছে না একদম রাইট হ্যান্ড সাইডে উইং এর, ওখানে এসে তারা বলতেছে এটা মিট করে, কিন্তু অ্যাকচুয়ালি তো মিট করে না। তারা মিট করার একটা এক্সপ্লেনেশন দিয়ে কি প্রুফ করতে চাইতেছিল, তারা বলতে চাইতেছিল যে উপরের এয়ারটা লঙ্গার একটা পাথ কভার করতেছে না, দেখো উপরের এয়ারটা কি করতেছে, উপরের এয়ারটা ফার্স্ট এরকম, সে তার ওখানে কার্ভড নেচারটা হলো বেশি, যে উপর দিয়ে তার ডিসটেন্স বেশি কভার করা লাগবে, আর নিচে দিয়ে যে এয়ারটা যাবে ওই এয়ারের কি কম ডিসটেন্স কভার করতে হবে না, বলো তো জেরিন? যে উপর দিয়ে যে এয়ারটা যাবে ইন অর্ডার টু মিট এট দ্য আদার সাইড অফ দ্য উইং, তার ডিসটেন্স কভার করতে হবে বেশি, এন্ড নিচে দিয়ে যে এয়ারটা যাচ্ছে সে তো মোরলেস একটা স্ট্রেট লাইনে ফ্লো করতেছে, সো তাহলে তার কি করা লাগবে, কম ডিসটেন্স কভার করা লাগবে। ব্যাপারটা বুঝতেছো কি বললাম? হ্যালো জেরিন, কি শুনতেছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা তো, কিন্তু এখানের মধ্যে একটা ভুল একটা কনসেপ্ট আছে, যে তারা বলতেছে অ্যাকচুয়ালি অপোজিট এন্ডে মিট করে, কিন্তু অপোজিট এন্ডে অ্যাকচুয়ালি মিট করে না। তারা অপোজিট এন্ডে মিট করা দিয়ে একটা জিনিস বলতে চাইতেছিল যে উপরের এয়ার যেহেতু বেশি ডিসটেন্স কভার করে, তো তাহলে ইন অর্ডার টু মিট এট দ্য আদার এন্ড অফ দ্য উইং, দ্য এয়ার দ্যাট ইজ ফ্লোয়িং ওভার দ্য উইং মাস্ট হ্যাভ আ গ্রেটার ভেলোসিটি, যে উপর দিয়ে যে এয়ারটা যায় তার ভেলোসিটি হবে বেশি, নিচে দিয়ে যে এয়ারটা যায় ওই ভেলোসিটি হবে কম। তো বার্নৌলি প্রিন্সিপালটা কি বলে, ভেলোসিটি বেশি মানে প্রেসার কম, ভেলোসিটি কম মানে প্রেসার বেশি। তো এই কনসেপ্ট দিয়ে তারা বলে যে নিচে হলো প্রেসার বেশি, উপরে হলো প্রেসার কম, সো তাহলে হায়ার প্রেসার রিজিয়ন থেকে লোয়ার প্রেসার রিজিয়নের দিকে একটা পুশ আসে, দ্যাট ইজ দ্য লিফট ফোর্স। কিন্তু এটা তো একটা ভুল একটা কনসেপ্ট দিয়ে তারা ডেভেলপ করছে কি, এটা ভুল না যে উপরের এয়ারের স্পিড বেশি, ইয়েস উপরের লেয়ারের স্পিডটা বেশি, কিন্তু নট ফর দ্য রিজন দে আর স্টেটিং। তারা যে রিজনটা বলতেছে যে অপোজিট এন্ডে এসে তারা মিট করবে, এর জন্য উপরের লেয়ারের ভেলোসিটি বেশি নিচের লেয়ারের ভেলোসিটি কম, বাট দ্যাট ইজ নট দ্য কারেক্ট রিজনিং। তো তাহলে তাদের কনসেপ্টে এইটা ঠিক আছে যে উপরের লেয়ার ফাস্টার মুভ করবে, সো তাহলে ওখানে প্রেসার কম, নিচের লেয়ার তাড়াতাড়ি মুভ করবে, প্রেসার বেশি, কিন্তু ভেলোসিটি বেশি হওয়ার রিজন তারা যেটা বলে ওই জিনিসটা হলো ভুল। ঠিক আছে, যে ভেলোসিটি ইজ নট গ্রেটার বিকজ উপর দিয়ে পাস করতে সেম অ্যামাউন্ট অফ টাইম লাগবে, উপর দিয়ে অ্যাকচুয়ালি কি করে, ইট টেকস আ গ্রেটার অ্যামাউন্ট অফ টাইম, বাট স্টিল উপরের ভেলোসিটিটা বেশি। ওইটা কেন, এটা আমরা প্রেসার গ্রেডিয়েন্টের আরেকটা ভিডিও দিছিলাম, ওখানে থেকেও দেখবো। সো এই ভিডিওটা আমরা ফার্স্টে মিসকনসেপশনটা ক্লিয়ার করে রাখতেছি, যে অনেকজনের মিসকনসেপশন কি থাকে, এয়ারটা লেফট হ্যান্ড সাইডে যে স্প্লিট হয়েছে রাইট হ্যান্ড সাইডে যে সে আবার মিট করে, বাট দ্য এয়ারস নেভার মিট, বিকজ উপরের এয়ারের ভেলোসিটি বেশি হওয়ার পরেও সে কি করতে পারে না, অপোজিট এন্ডে এসে ওইটার সাথে মিট করতে পারে না। অ্যাকচুয়ালি ওটা তারা যে স্প্লিট হয়েছে একবার লেফট হ্যান্ড সাইডে, তারা আর কখনো মিট করে না, তারা অপোজিট এন্ডে ওরকম ডিফারেন্ট ডিরেকশনে ওরকম চলে যায়, বুঝতে পারছো? তো অপোজিট এন্ডে ওই লেয়ার অফ এয়ার গুলা কখনো মিট করতেছে না, সো লেয়ার অফ এয়ার যে মিট করে এটা হলো একটা ভুল একটা কনসেপ্ট। সো এই ব্যাপারটা মাথায় রাখবা। এখন আমরা আবার ভিডিওটা দেখি কি বলতেছে পরে। surface, therefore it speeds up. As the air speeds up, it causes an area of low air pressure above the wing. The air which passes underneath the wing slows down because it has a shorter distance to travel, and this causes high air pressure below the wing. The end result, this theory states, is that it's this pressure difference above and below the wing which causes the wing to move upwards, and this upwards force is more commonly called lift. Now, there are a few aspects of this theory which are correct, but it doesn't tell the full story. So I'm going to give you the correct answer first and then try and explain what's going on after.
So the correct answer is that lift is created because a wing or an aerofoil is turning the airflow and directing it downwards. It's not a pressure difference which creates lift. So here comes my attempt at explaining it, and again, physicists, please be gentle with me. So the airflow hits the front of the wing and splits, the same as before. Also, Bernoulli was correct when he talked about the difference in air pressure above and below the wing, and he was also correct in saying that the air which flows over the top of the wing speeds up. Now the air which passes over the wing kind of sticks to the top of the wing and follows the curve of the upper surface. This sticking phenomenon is known as the Coanda effect. As the airflow leaves the wing at the back, it leaves at a slight downward angle because of that curve. That downward deflection also affects the air which passes under the wing and also turns it in a downward direction. It's this turning of the airflow which causes lift. You can generate more lift in two ways. The first is by increasing the speed at which the air passes around the wing. This is generally attained by simply flying faster. You can also increase something called the angle of attack. This is the angle of the wing relative to the airflow. So in this example, you can see that the wing is pretty much pointed directly into the airflow. However, if we increase the angle of attack, you can see that the wing is tilted backwards. This creates more lift because the airflow is turned downwards at a sharper angle. Now there is a danger to increasing the angle of attack. If you increase that angle too much, there will come a point where the airflow cannot turn and follow the top of the wing. When this happens, the airflow will separate from the top of the wing. This is what happens when an aircraft stalls. There is no steady flow of air over the wing, therefore the wing stops producing lift and the plane begins to literally fall out of the sky. Now, there are a couple of devices used on aircraft which help increase the amount of lift that a wing can generate. The main one you have are flaps. The flaps on any aircraft are designed to increase the amount of lift that a wing can produce by increasing the surface area of the wing. This allows a plane to take off and land at slower speeds, yet still produce enough lift for safe flight. The downside to flaps is that they create a lot of aerodynamic drag, or you could think of it as wind resistance. Normally, flaps are constructed and integrated into the overall shape of the wing. Then they extend downwards at the back of the wing. This increases the curvature for airflow around the wing. On modern aircraft, you will likely see something called a slotted flap. When extended, these have a small gap between the wing and the flap itself, where air can pass from underneath the main wing through a small slot and over the flap. This helps the airflow over the main wing stay attached at higher angles of attack. Now, if you really want to solidify your understanding of flaps, I'd recommend looking at some pictures of aircraft flaps online. You'll notice that the flaps are essentially mini wings. They have a similar shape and structure to the main wing. Now, another device which is most commonly found on commercial jets is the leading edge slat. This device sits over the leading edge or the front of the wing and can extend forward to increase the surface area of a wing, again causing the wing to produce more lift at slower speeds. These can also have a slot where air passes underneath the leading edge slats and then flow over the main wing. As with flaps, these can be retracted to reduce the amount of drag or wind resistance, allowing a plane to fly faster. Now, there is one more device which is normally integrated into a wing, however its purpose is to reduce the amount of lift that a wing produces. These are the spoilers. So these are normally flat panels which extend up from the top of a wing. They are called spoilers because they spoil the airflow over the top of the wing and reduce the amount of lift it produces. These are most often used on landing to ensure that an aircraft touches down safely and to prevent it from taking off again. They also have a secondary effect that they create a lot of drag or wind resistance, assisting the plane with slowing down to a safe taxi speed on the ground. They may also be used in flight to help a plane descend faster, however they will only be partially extended. The main issue with this is that they create a lot of turbulent air, which causes the wings and the plane to vibrate. You also get a sort of a rushing wind noise, so both of these effects can be uncomfortable for passengers.
So, I hope that explains the basics of how a wing produces lift. Now, of course, there is a lot more to it. Understanding how atmospheric pressure plays its part in keeping the airflow connected to the surface of the wing, understanding things like lift coefficients, but honestly, the physics behind it all gives me a headache. Anyway, if you enjoyed this আচ্ছা, তো তাহলে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে পুরো ভিডিওতে তারা যে জিনিসটা এক্সপ্লেইন করছে, বেসিক্যালি জিনিসটা হলো যে আমাদের একটা মিসকনসেপশন থাকে যে এয়ারটা যে উইং এ ফার্স্টে লেগে যে সেপারেট হইছে, ওই এয়ার গুলি অপোজিট এন্ডে এসে মিট করে, কিন্তু এই কনসেপ্টটা ভুল। অপোজিট এন্ডে এয়ার গুলি মিট করে না। তো তাহলে এয়ার গুলি যদি মিট না করে, তো তাহলে এখানের মধ্যে যে আমাদের কনসেপ্টটা কি জিনিস, যে উপরের এয়ার যে তাড়াতাড়ি ফ্লো করে, নিচের এয়ার যে আস্তে আস্তে ফ্লো করে, এই ব্যাপারটা আমাদের কনসেপ্টে ঢুকা একটু টাফ, যে উপরের এয়ার কেন তাড়াতাড়ি ফ্লো করবে। ব্যাপারটা হলো যে উপরের এয়ার, ওখানের মধ্যে আমাদের প্রেসার ডিফারেন্স যেটা, নিচের এয়ারের যে প্রেসার ডিফারেন্স, ওটা ডিপেন্ড করে যে আমাদের উইং এর কার্ভেচারের উপর, যে ওইটা কি কনকেভ আপওয়ার্ড নাকি কনকেভ ডাউনওয়ার্ড, যে কার্ভেচারটা কোন দিকে ওরকম বাঁকানো আছে। তো ওইটার উপর ডিপেন্ড করবে যে এয়ারটাকে সে কোন দিকে পুশ করবে। সো এয়ারের পুশিং এর ডিরেকশনটা ইভেন্চুয়ালি উইং গুলাকে এমন ভাবে কি করা থাকে, দে আর ডিজাইনড ইন সাচ আ ওয়ে দে ওখানের মধ্যে একটা আপওয়ার্ড ডিরেকশনে আমাদের লিফটের ফোর্সটা আসে। এন্ড দেন একটু আগে যে আমাদের স্পয়লার গুলা দেখলাম, স্পয়লার গুলা কি এদেরকে ল্যান্ডিং এর সময় ইউজ করা হয়। ল্যান্ডিং এর সময় আমরা কি চাই, ল্যান্ডিং এর সময় আমরা চাই যেন নিচে নামতে। তো তাহলে নিচে নামতে জন্য আমাদের কি করতে হবে, ডাউনওয়ার্ড ফোর্স বেশি হইতে হবে। সো তাহলে আমাদের লিফটটাকে কমানোর জন্য, লিফটটাকে এরকম ম্যানিপুলেট করার জন্য আমরা কি করি, এরকম স্পয়লারটা ইউজ করি, সো দ্যাট আমরা লিফটটাকে কমায় কমায় স্লোলি ল্যান্ড করতে পারি। যে হঠাৎ করে আমরা লিফটটা বন্ধ করে দিলে পরে কি হবে, হঠাৎ করে লিফটটা বন্ধ করে দিলে ডিরেক্ট প্লেনটা ক্র্যাশ করবে নিচে নামে। তো তাহলে আমাদের জেন্টাল একটা ল্যান্ডিং এর জন্য আর সেফ একটা ল্যান্ডিং এর জন্য কি করা দরকার, উই হ্যাভ টু রিডিউস দ্য স্পিড বাট নট ভেরি ফাস্ট। আবার বেশি স্লো করলে পরেও যে এয়ারপোর্টে ল্যান্ড করার কথা, এয়ারপোর্টের সীমানা ছাইরে অন্য জায়গায় যাবি গা, তো তাহলে পরে ওইটাও চাই না। তো তাহলে আমাদের এরকম কন্ট্রোল ওয়েতে পারফেক্ট একটা টাইমিং এ কি করা লাগবে, ল্যান্ডিংটা করা লাগবে। সো এগুলো অনেক মজার মজার কয়টা জিনিস আছে। তো মেইনলি এই ভেরিটাসিয়ামের ভিডিওর মধ্যে পরের, এখন যে ভিডিওটা দেখবে শর্ট একটা ভিডিও, কিন্তু এটার মধ্যে অনেক কিছু মিসকনসেপশন গুলা স্টেট করা, যে ভেরিটাসিয়ামের ভিডিওর মধ্যে সবগুলা জিনিস ওরকম স্টেট করা, যে দুইটা জিনিস আমাদের কি কি হইতেছে। একটা তো হলো বার্নৌলি প্রিন্সিপালের জন্য, ওই যে আমাদের বেশি ভেলোসিটি এন্ড কম ভেলোসিটির এয়ার লেয়ার প্রেসার ডিফারেন্স, ওইটা একটা কাজ। আর একটা হলো নিউটনস থার্ড ল এর জন্য, যে উপরের এয়ারটা এসে নিচের এয়ারটাকে কি করতেছে, the air is getting pushed down. So তাহলে according to Newton's third law there must be an equal amount of reaction force in the upward direction. So ওই upward reaction forceটা হলো আমাদের লিফট। এটাই এখন এই ভেরিটাসিয়ামের ভিডিওর মধ্যে তারা এক্সপ্লেইন করবে। ভিডিওটা একদম ছোট, 2 minute 50 seconds। সো তাহলে এই জিনিসটা আমরা ফার্স্টে দেখে ফেলি। Hang on. Something doesn't feel right. Ah, that's better. Now, everyone knows that a wing generates lift due to its characteristic shape. Since air travels farther over the top of the wing, it must go faster than the air underneath so that both streams meet up simultaneously at the trailing edge. And according to Bernoulli's principle, faster flowing air exerts less pressure than the slower air beneath the wing. This pressure difference creates an upward force, lift. Job done, right? Nope. This simple explanation taught in many textbooks and classrooms has obvious problems, like how could a plane fly upside down? Some planes, like the Wright brothers, had nearly flat wings, so presumably air would travel the same speed over both sides and there would be no lift. Plus, experiments show that airstreams don't meet up at the back of the wing. Air over the top goes significantly faster, reaching the trailing edge first. So how does a wing actually generate lift? Well, the key is the wing must deflect air downwards. This can be achieved using asymmetric or cambered airfoils or by increasing the angle of attack. Air under the wing is deflected down, and by the Coanda effect, air above the wing is guided along its surface and down as well. Since the air is slowed and deflected down by the wing, it pushes the wing up and back, lift and drag. This is in accordance with Newton's third law of motion. But hang on, if you can explain lift only using the deflection of air and Newton's laws, then the Bernoulli explanation must be completely wrong. Well, no. Air over the top of the wing does go faster than air beneath, creating a pressure difference that generates lift.
then this Newtonian explanation is unnecessary rubbish and the original explanation was right. But that's not true either. The original explanation incorrectly assumed that air over and under the wing must reconnect at the trailing edge, and there was no mention of deflecting air down. Each explanation done correctly completely accounts for the lift generated by a wing. They're just two different ways of looking at the same thing. So next time someone brings up the standard misconception, you can tell them that explanation just doesn't fly. And if you like that, you've got to check out Minute Physics. I have সো একটু আগের যে ভিডিওটা আমরা দেখার পরে আমাদের যে আইডিয়াটা ডেভেলপ হয়েছিল, সো এখানের মধ্যে বেসিক যে মিসকনসেপশনটা কি বলছিলাম, বার্নৌলি প্রিন্সিপালের ওখানে ওইটা দিয়ে যারা এক্সপ্লেন করতে চায় মোস্ট অফ দা থিংস আর কারেক্ট, একটা জিনিসই ভুল। একটা কি, দুইটা জিনিস মেইনলি ভুল। দুইটা জিনিস কি কি? একটা হলো তারা অ্যাজিউম করে যে এয়ারটা অপোজিট এন্ডে এসে মিট করে, কিন্তু অ্যাকচুয়ালি এয়ার অপোজিট এন্ডে এসে মিট করে না, এটা একটা জিনিস। আর আরেকটা, ইন অর্ডার টু প্রডিউস লিফট এয়ারটাকে কোন দিকে ডিফ্লেক্ট করতে হবে? ঠিক আছে, যত স্পিড দিয়ে এটা শুনে তোমার বুঝতে ইজি হয় ওইটা দিয়ে শুনবা, সমস্যা নাই। আর আরেকটা কি বললাম, যে একটা তো হলো অপোজিট এন্ডে মিট করবে না, এন্ড আরেকটা কি করতে হবে, দা এয়ার মাস্ট বি ডিফ্লেক্টেড ডাউনওয়ার্ডস। এয়ারটাকে যদি ডাউনওয়ার্ডস ডিফ্লেক্ট করা হয় তাহলেই পরে কি আসবে, দেয়ার উইল বি আ রিঅ্যাকশন ফোর্স ইন দা আপওয়ার্ড ডিরেকশন, এন্ড দ্যাট ইজ ফ্রম নিউটনস থার্ড ল অফ মোশন। আর বার্নৌলি প্রিন্সিপালের থেকে কোনটা আসে, উপরের এয়ার বেশি ভেলোসিটিতে যায়, নিচের এয়ার কম ভেলোসিটিতে যায়, এন্ড ডিউ টু দিস বেশি ভেলোসিটির লেয়ার কম প্রেসার এক্সার্ট করে, কম ভেলোসিটির এয়ার বেশি প্রেসার এক্সার্ট করে। এই প্রেসার ডিফারেন্স এন্ড ডিফ্লেক্টিং দ্য এয়ার ডাউন টুগেদার ইন আ কম্বাইন্ড ওয়ে এক্সার্টস দ্য লিফট ফোর্স। আইডিয়াটা কি এখন সবার ক্লিয়ার হয়েছে যে লিফট ফোর্স আমাদের অ্যাকচুয়ালি কিভাবে করে জেনারেট হয়? জাবের? জি ভাই। ওকে, সো তাহলে এই লিফটের এই কনসেপ্টটা আই হোপ এরপর থেকে তোমাদের আর কোনো প্যারা দিবে না, ঠিক আছে? এইগুলা জিনিস আমরা ভিডিওগুলো অলরেডি তোমাদেরকে আগে দিছিলাম, এন্ড এখন আবার এই জিনিসটা এক্সপ্লেন করে রাখছি যে অ্যাকচুয়ালি আমাদের লিফটটা কিভাবে জেনারেট হয়। এই জিনিসটা আনফরচুনেটলি তোমাদের স্টুডেন্ট বুকে লেখা নাই, বাট স্টিল এই লিফট রিলেটেড আমাদের অনেক টাইপের ফ্যাসিনেশন থাকে, কোয়েশ্চেন্স থাকে, প্লাস মাঝে মাঝে এডএক্সেল এরকম কোয়েশ্চেন একটা দুইটা দিয়েও দিতে পারে। তো আমরা এরকম চান্স না নিয়ে কয়টা জিনিস এরকম এক্সট্রা শিখে রাখতেছি। অলরাইট, এখন আমরা আজকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, যেটা তোমাদেরকে একদম ফার্স্ট ক্লাসের দিক থেকেই বলে আসতেছিলাম, যে রবার্তো কার্লোস যে ফ্রি কিকটা মারছিল, ওই ফেমাস ফ্রি কিক, এই যে তার বলটা যে এত কার্ল করে যে গোল পোস্টের ভিতরে ঢুকে, তো তাহলে বলটা এত বেশি কার্ল কেন করে? দেন তোমাদের একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন পাবা প্রজেক্টাইল মোশন রিলেটেড। কেমন টাইপের কোশ্চেন ওটা দেখাই ফার্স্টে নোটপ্যাডে, কোশ্চেনটা প্রথমে দেখাই। আচ্ছা, তো এটা মনে করো একটা টেবিল টেনিস বোর্ড, যেটা আমরা একটা সাইড ভিউ দেখতেছি। ওকে, যে এই ব্রাউন কালার দিয়ে আর অরেঞ্জিশ কালার দিয়ে, এটা দিয়ে আমরা কি আঁকলাম, এটা দিয়ে আমরা টেবিল টেনিসের টেবিলটা আঁকলাম, এন্ড গ্রিন কালার দিয়ে আমরা কি বুঝাইতেছি, নেট। ওকে, মাঝখানে মিডল পোরশনে আমাদের ওই নেটটা থাকবে। নাও টেবিল টেনিসের এখানে আমাদের মেইন কাজটা কি, যখন নাকি আমরা সার্ভ করি, সার্ভ করতে সময় তো আর সার্ভ করতে সময় আমাদের এইখানে ড্রপ খায়, দেন আমরা এই পাশে পাঠাবো, তাই তো? যে নিচে নিজের টেবিলে ফার্স্টে ড্রপ খায়, দেন অপোজিট এন্ডে পাঠাবো। কিন্তু এর পরেরটা থেকে আমরা কিভাবে পাঠাই? ডাইরেক্টলি এখানে থেকে হিট করা হয় না। এসাস টেবিল টেনিস খেলছো না তোমরা নাকি? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এইভাবে করে বেসিক্যালি আমাদের শটটা মারতে হয়, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, তোমাদেরকে প্রজেক্টাইল মোশন দিয়ে ফার্স্টে এরকম একটা ক্যালকুলেশন করাবে। কি করাবে? বলবে যে তোমার এই নেটের হাইট হলো একটা সার্টেন হাইট, দেওয়া থাকলো ভালো কথা, তুমি এরকম একটা পার্টিকুলার হাইট থেকে তোমার শটটা খেললা। এখন বলটার তো কি করতে হবে, অপোজিট এন্ডে যে তোমার অপোনেন্টের টেবিলের ওখানে যে ড্রপ খাইতে হবে না? তোমার অপোনেন্টের ওই টেবিলের ওখানে যে যদি ড্রপ না খায়, তো তাহলে তো এই বলটা আউট হয়ে যাবে। তো তাহলে কি, তোমার পয়েন্ট হারাবা। কিন্তু এখানের মধ্যে একটা বড় একটা জিনিস আছে, যে তুমি ভাবতেছো কি, the only force that will cause the ball to accelerate downwards, that will be what? ওইটা তার ওয়েট না? আমরা প্রজেক্টাইল মোশনে কি করছি, যে
যখন অন্য কোনো ফোর্স নাই, যে এয়ার রেজিস্ট্যান্সও যখন নাকি আমরা নেগলিজিবল ধরি, শুধু একটাই ফোর্স কাজ করবে, কি ফোর্স? ওয়েট। কোন দিকে? নিচের দিকে। তো তুমি ওয়েট অফ দা বল নিয়ে যখন নাকি ক্যালকুলেশন করবা, ইউ উইল ফাইন্ড আউট দ্যাট the ball will not fall or the ball will not beat enough downwards in order to drop on the opposite end of the table. যে টেবিলের অপোজিট এন্ডে যে সে ড্রপ করবে না, সে কি করবে? ডিরেক্টলি উল্টা পাশ দিয়ে পড়ে যাবে। সো এটা যদি পড়ে যায় তো তাহলে পরে তো হবে না। তো এর জন্য টেবিল টেনিস প্লেয়াররা কি করে, তারা একটা বলের ওয়েট তো আর চেঞ্জ করতে পারবে না। বলের ওয়েট কি চেঞ্জ করতে পারবে? এটা তো পসিবল না। বলের ওয়েট যা আছে তাই দে স্পিন দা বল। ওকে, তারা বলটাকে কি করে? একটা সার্টেন একটা স্পিন দেয়। তো স্পিন দিলে পরে কি হবে? নেটের উপর দিয়ে ঠিকই যাবে, কিন্তু বলের উপরে এখন একটা স্পিনটা দেওয়ার জন্য দেয়ার উইল বি অ্যান এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স। যেরকম বলটা এরকম স্পিন করতে থাকবে, তো বলটা এরকম স্পিন করলে পরে কি হবে? বলটা এরকম স্পিন করলে দ্য বল উইল এক্সপেরিয়েন্স অ্যান এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স ডিউ টু ইটস স্পিনিং। এটা দুই ভাবে স্পিন করা যায়। তুমি স্পিন করে বলটাকে এরকম উপরে তুলতে পারো, স্পিন করে বলটাকে এরকম নিচেও নামাইতে পারো, ডিপেন্ড করে তুমি কোন ডিরেকশনে স্পিনটা দিচ্ছ। বুঝতে পারছো? সো এই স্পিনিং এর জন্য কিভাবে আমাদের এরকম একটা ফোর্স আসে, এই জিনিসটাকে বলা হয় ম্যাগনাস ফোর্স অর ম্যাগনাস ইফেক্ট। ঠিক আছে? তো ম্যাগনাস ইফেক্টের এই জিনিসটাই রবার্তো কার্লোস ইউজ করছিল তার ফ্রি কিকের মধ্যে। কি জিনিস? সে যে তার ফুটবলটাকে কিক করছিল ফ্রি কিকের সময়, তখন ফুটবলটা একটা স্পিনিং মোশনে ছিল। তো স্পিনিং এ থাকলে পরে কি হবে? এয়ার এর সাথে তার ইন্টারাকশনের জন্য টার্বুলেন্ট ফ্লো এক জায়গায় বেশি এক জায়গায় কম, প্রেসার ডিফারেন্স ক্রিয়েট করে ইভেন্চুয়ালি বলটা কি করে? কার্ল করে। এই যে এখানের মধ্যে বললাম না, এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স পাবে বা আপওয়ার্ড ফোর্স পাবে, ওরকম সাইডওয়াইজ মারলে পরে ওরকম ফোর্স পায়। তো ওই জিনিসগুলা কি হয় ওইটা আমরা এখন দেখবো। ফার্স্টে ভিডিও দেখবো, দেন আমরা আবার ওইটাকে এক্সপ্লেন করতেছি। এর জন্য আমাদের ফ্লুইড ফ্লো বোঝা অনেক ইম্পর্টেন্ট, যে এগুলা ইউজ করে আমাদের বেনিফিটে অনেক ভাবে কাজে নিয়ে আসা যায়। বুঝতে পারছো? তো আমরা এখানের মধ্যে ফার্স্টে ভিডিওগুলো কয়টা দেখি। Around. The curved ball is much loved and hated by sportsmen in all sorts of ball games, caused by making the ball spin, here produced by rolling a table tennis ball down a long cardboard tube. The question we're looking to answer here is what causes the ball to curve. Let's try a rather more controlled situation. Rolling a table tennis ball down a ramp so that it spins and then hits the floor at a marked place. Just check exactly where it hits that we've marked it correctly. Secondly, we'll use a plastic ball, a much lighter ball, and you can see that it hits the paper just a little bit further in. But that could be explained by simple air resistance. The last part of the demonstration is a rolled paper tube. And that drops rather sharply. In fact, if we watch it again, it actually cuts back. The combination of spin and movement through the air is producing a force at right angles to the path. This is a side-on diagram of the tube of the ball, going from left to right and spinning so the front edge is going upwards. The bottom edge of the ball is moving faster through the air, because the rotation is towards the direction of the movement. The stream of air then breaks away from this surface, leaving a turbulent space behind the ball. The top edge of the ball is revolving away from the direction of movement, so that surface of the ball is moving relative to the air. এইখানের মধ্যে দেখো তারা কোন জিনিসটা এক্সপ্লেইন করতেছে, বলটা কোন দিকে মুভ করতেছে, ডিরেকশন অফ ফ্লাইট কোনটা দেওয়া? ডিরেকশন অফ ফ্লাইট কি টুয়ার্ডস রাইট না জাবের? হ্যাঁ আচ্ছা, সো ডিরেকশন অফ ফ্লাইট হলো টুয়ার্ডস রাইট, সো তার মানে দ্য বল অ্যাজ আ হোল ইজ গোয়িং টুয়ার্ডস রাইট। এখন বলটা কি করতেছে? এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে স্পিন করতেছে, তাই তো? সো দ্য বল ইজ
রোটেটিং অর স্পিনিং ইন অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। সো তাহলে দেখো ব্যাপারটা কি, যে নিচের সাইডে কি হচ্ছে, দ্য বল ইজ স্পিনিং ফ্রম লেফট টু রাইট, তাই তো? বটম পার্টটাই কি অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেশন হয়, সো তাহলে বলের স্পিনটা কোন দিকে, টুয়ার্ডস রাইট, আর ডিরেকশন অফ ফ্লাইটটাও কোন দিকে, টুয়ার্ডস রাইট না জাবের? স্পিন রাইটে কেমনে? স্পিনটা রাইটে কি হবে, যে দেখো স্পিনটা তো অ্যান্টি ক্লকওয়াইজ না, হ্যাঁ হ্যাঁ। তো তাহলে লোয়ার পার্টের বলটা কোন দিকে স্পিন করতেছে, এই যে কার্সরটা যেখানে আচ্ছা, মুভ হ্যাঁ। করতেছে দেখছো, তো তাহলে লোয়ার পার্ট অফ দা বল কোন দিকে স্পিন করতেছে, টুয়ার্ডস রাইট না? হ্যাঁ তো তাহলে এখানের মধ্যে দেখো কি বলতেছে, দিস সাইড ইজ মুভিং ফাস্টার, কেন? ডিউ টু দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ দ্য ডিরেকশন অফ ফ্লাইট এন্ড রোটেশন। তো তাহলে লোয়ার পার্টে ডিরেকশন অফ ফ্লাইট হলো টুয়ার্ডস রাইট, ডিরেকশন অফ রোটেশনটাও কোন দিকে, টুয়ার্ডস রাইট। বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে লোয়ার পার্টে এর জন্য ভেলোসিটিটা কি হবে, লোয়ার পার্টে এর জন্য ভেলোসিটিটা হবে বেশি। এন্ড ভেলোসিটি বেশি মানে কি, ওখানে টার্বুলেন্ট ফ্লো বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে, যে যেখানে ভেলোসিটি বেশি ওখানে টার্বুলেন্স বেশি, যেখানে ভেলোসিটি কম ওখানে টার্বুলেন্স কম। এখন উপরের পার্টে আসি, যে আমাদের সিমিলার এক্সপ্লেনেশন, বাট এটা কি, বলটা স্পিন করতেছে কোন দিকে, দ্য বল ইজ স্পিনিং টুয়ার্ডস লেফট। উপরের পার্টটা কি করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় স্পিন, ঠিক আছে, স্পিনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, সো তাহলে বলটা কোন দিকে স্পিন করতেছে, স্পিনিং ডিরেকশনটা কোন দিকে, বা রোটেটিং ডিরেকশনটা কোন দিকে, টুয়ার্ডস লেফট, তাই তো যাবে? হ্যাঁ। আর বলের ডিরেকশন অফ ফ্লাইট তো চেঞ্জ হবে না, বলটা কি উপরের পার্ট সামনে যাবে আর নিচের পার্ট পিছে যাবে এমন তো হবে না, বলটা তো অ্যাজ আ হোল তার স্ট্রাকচারটা ধরে রাখবে, শুধু কি করতেছে, দ্য বল অ্যাজ আ হোল ইজ গোয়িং টুয়ার্ডস রাইট, কিন্তু উপরের বলের পার্টটা কি করতেছে, লেফটের দিকে স্পিন করতেছে, আর নিচের পার্টটা রাইটের দিকে স্পিন করতেছে। সো উপরের পার্টে এই যে the ball is rotating away from the direction of the flight, তাই না? উপরের পার্টে the rotation direction is opposite to the direction of flight. সো তাহলে এখানের মধ্যে কি হবে, এয়ার ভেলোসিটিটা বেশি হবে নাকি কম হবে? কম হবে। অপোজিট ডিরেকশনে গেলে কম হবে। ব্যাপারটা কি সবাই বুঝতে পারতেছো কি বললাম? এখানের মধ্যে আরেকবার বলি দেখো লাবিবা, যে লোয়ার পার্ট অফ দ্য বল, since it is rotating in an anti-clockwise direction, so lower part of the ball will move towards or spin towards right, and the ball as a whole is moving or flying towards right, তাই তো? সো তাহলে লোয়ার পার্টে ভেলোসিটি বেশি হবে না, আর আপার পার্টে কি, বলটা অ্যাজ আ হোল টুয়ার্ডস রাইটে মুভ করতেছে, কিন্তু স্পিনিং এর জন্য দা রোটেটিং ডিরেকশন ইজ টুয়ার্ডস লেফট। সো তাহলে রোটেটিং ডিরেকশন হলো টুয়ার্ডস লেফট আর ফ্লাইট ডিরেকশন হলো টুয়ার্ডস রাইট। সো যেহেতু আমাদের স্পিন এন্ড ফ্লাইট ডিরেকশন হলো অপোজিট, সো তাহলে অ্যাজ আ হোল আমাদের বলের ভেলোসিটিটা আর উপরে যে এয়ারের স্পিডটা ওইটা কি থাকবে, নিচের পার্টের রেসপেক্টে কম থাকবে না? তো তাহলে এই দুইটা যদি জিনিস হয়, যে নিচে আমাদের ভেলোসিটি বেশি উপরে আমাদের ভেলোসিটি কম, তো তাহলে লোয়ার পার্টে টার্বুলেন্স বেশি এন্ড আপার পার্টে টার্বুলেন্স কি হবে, কম হবে। সো এইটা যদি হয়, তো তাহলে কি টার্বুলেন্স বেশি এন্ড টার্বুলেন্স কমের জন্য দেয়ার উইল বি আ প্রেসার ডিফারেন্স এন্ড দিস উইল এক্সার্ট আ ফোর্স, যেটাকে আমরা ম্যাগনাস ফোর্স বলবো, যে একটু পরে তারা এক্সপ্লেইন করবে, ঠিক আছে? তো আমরা এখানের মধ্যে ফার্স্টে দেখে নেই কি বলতেছে। More slowly. The stream of the air on that side of the ball or tube therefore clings to the surface rather more, and because of that it's deflected slightly downwards. এই যে এখানের মধ্যে যে বলতেছে the stream of air tends to cling to the ball and so it deflects the stream of air downwards, এই বলের সারফেসের সাথে লেগে থাকা টেন্ডেন্সিটাকে আমরা কোন ইফেক্ট নাম শিখে আসছি এরোফয়েলের মধ্যে যাবে, কোয়ান্ডা এফেক্ট। কোয়ান্ডা ইফেক্ট। সো তাহলে এই যে উপরের লেয়ারের যে এয়ারটা যাচ্ছে ওই উপরের লেয়ারের এয়ার কি করতে চাবে, ইট উইল ট্রাই টু স্টিক অন দা বল সারফেস, সো তাহলে বলের সাথে ট্যানজেনশিয়াল একটা ডিরেকশন করে কি করবে, দা স্ট্রিম অফ এয়ার উইল বি ডিফ্লেক্টেড ডাউনওয়ার্ডস। তো এই যে স্ট্রিম অফ এয়ার নিচের দিকে ডিফ্লেক্ট হচ্ছে, সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল দেয়ার মাস্ট বি আ রিঅ্যাকশন ফোর্স। সো ওই রিঅ্যাকশন ফোর্সটা এখানের মধ্যে বলবে, দেখো কি বলতেছে। This overall change in the momentum of the air in this diagram downwards
results in an equal and opposite force on the ball upwards. That's consistent with Newton's third law that every action has an equal and opposite reaction. This force, perpendicular to the flight path and to the axis of rotation, is called the Magnus force. We can magnify the effect of the force if we use a very light cardboard tube, which we spin very fiercely. That's what I'm going to do here. Wrapping a piece of tape around the tube, attach 2 elastic bands, pulling it back, and as I let go, I'm allowing it to spin under my fingers. Changing the view of the camera, you can see the lift that this produces. And once again, more slowly. এখানের মধ্যে স্পিনিং ডিরেকশনটার জন্য দেখছো এমন একটা ডিরেকশনে স্পিন করছে যে ম্যাগনাস ফোর্সটা ইন দিস কেস কোন দিকে পাইছে আপওয়ার্ড ডিরেকশনে না লাবিবা হ্যাঁ সো এখানে আপওয়ার্ড যে একটা ফোর্স পাইলে এর জন্য টেবিলের সারফেস থেকে সে একটা নরমালি তো যদি হরাইজন্টালি আমরা কোন একটা অবজেক্ট রিলিজ করে দেই যে এখানের জন্য কোন একটা টেবিলের উপর থেকে আমরা একটা অবজেক্টে এরকম রিলিজ করে দিলাম দিস ইজ দা টেবিল তো তাহলে সে অ্যালং দা টেবিল মুভ করে এরকম কি করবে প্যারাবোলিক একটা পাথ যে হরাইজন্টাল প্রজেক্টাইলের মতো মুভ করার কথা কিন্তু সে কি করছে সিন্স ইট ইজ স্পিনিং সে স্পিনিং এর জন্য সে একটা আপওয়ার্ড ম্যাগনাস ফোর্স পাইছে দিস আপওয়ার্ড ম্যাগনাস ফোর্স কজড ইট টু ফ্লাই আপওয়ার্ড কিসের জন্য এখানে উপরে উঠতে পারছে কেন বিকজ আমরা লাইট ওয়েটের কোন একটা অবজেক্ট ইউজ করছি যে কার্ডবোর্ডের ওই পেপার ইউজ করছে না বিকজ এটা হলো লাইট ওয়েট সো তাহলে স্পিন করতে পারছে অনেক তাড়াতাড়ি এন্ড সিন্স তার ওয়েট হলো কম তো এর জন্য সে কি করতে পারছে ওয়েটটাকে ওভারকাম করে দা ম্যাগনাস ফোর্স কজ দা অবজেক্ট টু মুভ আপওয়ার্ড ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কি বললাম আমরা এখানের মধ্যে জি ভাইয়া আচ্ছা তো তাহলে আমরা এখানে ভিডিওটা ফার্স্টে শেষ করে নেই দেন আমরা নেক্সট সেশনে আরো 2টা ভিডিও আছে ওই 2টা দেখে দেন আমরা নোটস এর মধ্যে এক্সপ্লেনেশনস গুলো লিখে রাখবো অ্যাকচুয়ালি কোনটা কেন কি হচ্ছে You can click on one of the links. কি বললা এসএস এসএস কিছু বলছো না ভাই কিছু বলি নাই। আচ্ছা তো তাহলে ভিডিওটা আমাদের এখানের মধ্যে শেষ আমাদের এই সেশনটা এখন বন্ধ করে আমরা নেক্সট সেশনটা শুরু করে দেন নিউ একটা ভিডিও দেখব ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি জয়েন দিয়ে দাও বাকিরা এখনো জয়েন দিতেছে নাকি না এটা কি ক্লাস জয়েন দিয়ে ঘুমাইতে গেছিল কি এখন ক্লাস যে এক সেশন শেষ হয়ে গেছে ওটা কোনো মাথায় নাই নাকি আচ্ছা ঠিক আছে ব্যাপার না ওরা ওদেরটা পরে দেখে নিবে ওদের মতো তো আমরা এখানের মধ্যে শুরু করে দেই এখানে ভেরিটেসিয়ামের ম্যাগনাস ইফেক্ট কোন চ্যাপ্টারে পড়ছে এটা আমাদের স্পেসিফিক কোন চ্যাপ্টারের আন্ডারে না এটা ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো এর ইফেক্টের সাথে রিলেটেড এর জন্য বুঝতে পারছো নাবিল এর জন্য আমরা ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো পড়ার পরে এটার সাথে রিলেটেড যেই যে কাজগুলো হয় একটা হলো লিফট ফোর্স আর একটা ম্যাগনাস ফোর্স এই দুটো জিনিস আমরা দেখে নিতেছি আচ্ছা So I'm back at the University of Sydney with Rod Cross. Hi, Derek. And today we're talking about the effects of air on projectiles. We are. Now, normally we neglect these effects. When I'm teaching students about projectiles, I tell them, forget about the air, let's just talk about gravity. Because it simplifies the problem. But air is real, it's heavy stuff, and it affects the flight of all projectiles. All right, well, why don't we do a little experiment to show the effect that air can have? This is a surprising experiment that we've set up here. First of all, I'll show you what happens to a tennis ball when it rolls down this inclined ramp. Well, that follows exactly like I would expect. Basically, a parabolic path. As predicted, but let's try something a little bit lighter, such as this paper cylinder. Okay. It weighs only a gram or so. The effect of the air will be more important. Watch what happens this time. Okay. Whoa! So the paper cylinder goes backwards. That doesn't make any sense. I mean, it was rolling forwards off that ramp. No, it does it every time, and it's because of an effect known as the Magnus force that's acting on the spinning cylinder, acts on a spinning ball as well, and
people who play sport know about it, but they wouldn't call it a Magnus force. Why is it called the Magnus force? Because Magnus was the first guy who discovered it when he was investigating why cannonballs curve as they propagate through the air. And so what did he find out? What he found is that when a ball or any object is spinning like this, there's a force perpendicular to the spin axis. If it's spinning clockwise or with top spin, the force is down. If it's spinning anti-clockwise, counterclockwise, the force is up. So how do we get a Magnus force on a ball? As the ball's moving forward through the air, if it's spinning, the air is flowing around the ball from the front to the back. The ball is spinning in the same direction as the airflow at the top of the ball, but in the opposite direction at the bottom. Because of friction between the air and the ball surface, air is dragged around the top of the ball downwards towards the back, but at the bottom of the ball, the airflow and the ball are opposite directions. The air comes to a screeching halt fairly soon, instead of being deflected upwards. The net result is air is deflected downwards. Due to Newton's third law, the air exerts an equal opposite force on the ball, which is upwards. So how would sports players take advantage of the Magnus force? They make the ball curve through the air by a different amount than that due to gravity alone. So a golfer will strike a golf ball with backspin. That exerts a vertical force, a lift force on the ball that keeps it in the air for a longer time, and therefore it travels further. A tennis player will hit the ball with topspin. That causes the ball to curve down onto the court after it passes the net. যেখানের মধ্যে বলছিলাম না যে টেনিস প্লেয়াররা কি করবে, টেনিস প্লেয়াররা ওরকম বলটাকে ওরকম একটা টপ স্পিন দিবে, টপ স্পিন দিলে পরে কি হবে, the ball will rotate in a clockwise direction. So clockwise direction এ rotate করলে উপরের দিকে আমাদের টার্বুলেন্স বেশি, নিচের দিকে টার্বুলেন্স কম, so there will be an overall force in the downward direction, যে বলটাকে কার্ভ করায় নিচের দিকে নামায়। and ওই গলফারদের জন্য তাদের রিকোয়ার্ড যে এরকম স্পিন দরকার, মনে করো কোন একটা গলফ খেলছো তোমরা কখনো, আর গলফের গেমস, আচ্ছা না খেলে থাকলে সমস্যা নাই, যে এখানের মধ্যে তাদের রিকোয়ার্ড যেই একটা কাজ থাকে, যে তারা যেই জিনিসটা করতে চায় ওইটার উপর ডিপেন্ড করবে তারা অ্যাকচুয়ালি স্পিনটাকে কে কোন ডিরেকশনে দিবে বা না দিবে, এগুলা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক তাদের ট্রেনিংটা চলে। মেইনলি তো খেলার রুল জানলে পরে কতজন ওরকম টেনিস ব্যাট হাতে নিয়ে ওরকম টেনিস বল হিট করে খেলতেই পারে টেনিস, কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনালরা তারা এইসব জিনিসগুলা নিয়ে প্র্যাকটিস করে ইন অর্ডার টু গেট দ্য আপার হ্যান্ড। বুঝতে পারছো? A baseball or cricket player will also do that, but in addition, they can make a ball curve about a vertical axis, in which case the ball will either curve to the left or to the right, away from the batter. Making it much more difficult to hit the ball. That's the object of the exercise. I see. So are there any other air effects that we need to be aware of? There's quite a few, actually. There's the buoyant force acting on a balloon, for example, or any object. There's a drag force acting backwards that slows the ball down. And if the ball happens to have seam... আচ্ছা এখানের মধ্যে বুয়েন্ট ফোর্স নামের একটা ফোর্সের কথা বললো না, বুয়েন্ট ফোর্সটাই কিন্তু আপথ্রাস্ট, ঠিক আছে? আপথ্রাস্ট এন্ড বুয়েন্সি সেম জিনিস, ওকে? আপথ্রাস্ট এন্ড বুয়েন্সি ডিফারেন্ট কিছু না, তারা দুজন একদম এক্স্যাক্টলি সেম, জাস্ট এরা নামটা ডিফারেন্ট ইউজ করতেছে। আপথ্রাস্ট এন্ড বুয়েন্সি একই কথা, ওকে? Then there's a side force acting on the ball. Well, that sounds like a whole nother episode. Balls with seams. Yeah. It is. All right. Well, stay tuned if you want to find out how air affects balls with seams. Curved trajectory of the ball. আচ্ছা, সো এখন আমরা মেইনলি ফুটবল নিয়ে যে কথাটা বলতেছিলাম, এখন এই ফুটবলের ওই ইফেক্টটা দেখবো, যে তোমরা মাঝে মাঝে এরকম দেখো না যে কর্নার কিক থেকে ডিরেক্টলি গোল করে ফেলে, যে কর্নারে যেই প্লেয়ারটা কর্নার করতেছে সেই বলটাকে এমন ভাবে স্পিন করা যে ওটা পরে ইভেন্চুয়ালি সুইং করে কি করে গোল পোস্টের ভিতরে ঢুকে যায়। তো তাহলে এটা কিভাবে পসিবল? তুমি যখন নাকি বলটাকে একটা সাইড স্পিন দিবা, তো সাইড স্পিন দিলে পরে ম্যাগনাস ফোর্সটা কি করবে, সাইডওয়ার্ড একটা ম্যাগনাস ফোর্স এক্সার্ট করবে, যার জন্য বলটা যেই ডিরেকশনে ম্যাগনাস ফোর্স পাচ্ছে ওইদিকে স্পিন করে। এখানের মধ্যে ফিজিক্স গার্ল এই
চ্যানেলটা খুবই ভালো, অনেকগুলা জিনিস এরকম ফিজিক্সের ইফেক্ট ইউজ করে ফুটবলের কতগুলা জিনিস দেখায়, তো এগুলা দেখলে পরে অনেক ভালো লাগার কথা। তো এখানের মধ্যে আমরা ফার্স্টে দেখি যে দ্য ফিজিক্স বিহাইন্ড আ কার্ভ বল, দ্য ম্যাগনাস ইফেক্ট, যে ফ্রি কিকের কথাগুলি, দেন ওই যে আমাদের কর্নারের কথাগুলি, যেরকম কার্ভ যে করে আর কার্ল গুলা যে করে, এগুলা কিভাবে হয়? ডিউ টু আ স্পিনিং বল। তুমি যদি ডিরেক্টলি বলটাকে ডেড অন কিক করো, যে বলের যদি কোনো স্পিন না থাকে, তো তাহলে কিন্তু বলের কোনো কার্ভও হবে না। তো বলটাকে কার্ভ করার জন্য কি করতে হয়? ইউ হ্যাভ টু গিভ দ্য বল আ সার্টেন স্পিন। তো ওই স্পিনিং এর ইফেক্টটার জন্য কি আসে? একদিকে প্রেসার বেশি, একদিকে প্রেসার কম, আর একদিকে ভেলোসিটি বেশি, একদিকে ভেলোসিটি কম। দেন কোয়ান্ডা ইফেক্ট, যে বলটার গায়ের সাথে লেগে থাকার একটা টেন্ডেন্সি, এই জিনিসগুলা একসাথে কম্বাইন্ড ওয়েতে কাজ করে ম্যাগনাস ইফেক্ট আমাদের আসে। বুঝতে পারছো? তো এখন আমরা এই ব্যাপারটা দেখে নেই যে হাউ দ্য ফুটবল কার্ভস। We were at this event the other day, and I saw a guy kick a ball. I was distraught over the curved trajectory of the ball. How do they do that? And since you can't get good at soccer using physics, I'd better consult a friend. Kyle! Kyle, I want to be able to bend it. Okay. Okay, so look, I bet you that I can take this ball, set it in that corner, and bend it into that goal. So I'm skeptical about this because you can't even see the opening of the goal. All you can see is the goalpost. And from the vector that you trace from the corner to... It's magic! No, it's physics. Do it again. Ah. How did you do that? Well, it's a pretty standard technique in soccer to use the inside of your foot to generate spin on the ball. That spin is actually going to make the ball curve into the goal. Let's take a look at how that happens. As Kyle kicks the ball with his right foot on the right side, he imparts a spin on the ball. The ball traveling in this direction means air is flowing across it in the opposite direction. But right near the ball, there is a thin layer of air dragged around. As oncoming streams of air pass the ball, the side moving in the same direction as the spinning ball is accelerated, follows the curve of the ball, and is deflected off to the right. The side that is moving against the spinning ball meets opposing air and can't continue around the ball. It slows down and goes straight. We end up getting a net flow of air to the right, and the ball must move left. Wait. That's তো এখন এখানের মধ্যে ইফেক্টটা বুঝছো কি করতেছে? এখন বলটাকে কি করতেছে? বলটাকে এখন একটা সাইড স্পিন দেওয়া হয়েছে। তো বলটাকে সাইড স্পিন দেওয়ার জন্য এই যে এখন যে অ্যারোটা দেখাইতেছে, কি হচ্ছে? এই পাশে the air flow is towards the direction of the spin of the ball. তো বলের স্পিন এন্ড এয়ারের ফ্লো ডিরেকশন যদি সেম হয়, তো তাহলে ওইদিকে কি হবে? ভেলোসিটি বেশি, এন্ড ওইদিকে কি হবে? কোয়ান্ডা ইফেক্টের জন্য the air will try to stick on the surface of the ball. তো এর জন্য বলটা কি করবে? এরকম একটা ট্যানজেনশিয়াল ডিরেকশনে এই পাথের মধ্যে মুভ করবে, যে ডটের যে অ্যারোটা দিয়ে দেখানো। এন্ড অপোজিট এন্ডে যেদিকে নাকি স্পিনিং ডিরেকশনের সাথে এয়ার ফ্লোয়ের ডিরেকশনটা অপোজিট, ওই জায়গাটার মধ্যে কি হবে? এয়ারটাকে স্লো ডাউন করে দিবে। সো এয়ারটাকে স্লো ডাউন করে দিলে সে আর কি করতে পারবে না? বলের গায়ের সাথে লেগে থাকতে পারবে না। সো তাহলে সে কি করবে? স্ট্রেইট পাস করে চলে যাবে। তো এই যে এয়ারটা ওভারঅল কোন দিকে গেল লাবিবা? এখানে এয়ারটা ওভারঅল কোন দিকে পুশড হয়েছে? লাবিবা আনমিউট করে কিছু বলছো, কিন্তু আমার এখানে কোনো সাউন্ড আসে নাই। এটা আরেকবার বলো তো। আচ্ছা, সো এয়ারটা অ্যাকচুয়ালি কোন দিকে ডিফ্লেক্ট হয়েছে? দ্য এয়ার গট ডিফ্লেক্টেড ওভারঅল ইন দ্য রাইট ডিরেকশন, যে টুয়ার্ডস রাইট এয়ারটা একটা ওভারঅল কি পাইছে? ফ্লো ডিরেকশন পাইছে। সো তাহলে এয়ারটাকে যদি ফোর্স করা হয় টু গো টুয়ার্ডস রাইট, তো তাহলে এয়ার কি করবে? অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, বলের উপর একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে ইন দ্য অপোজিট ডিরেকশন। সো এয়ার ইজ গেটিং আ ফোর্স টুয়ার্ডস রাইট, সো দ্য বল উইল বি মুভিং টুয়ার্ডস লেফট, যে বলটাকে একটা লেফটওয়ার্ড ডিরেকশনে ফোর্স এক্সার্ট করা হবে। সো এখানের মধ্যে আমরা দেখি আবার এক্সপ্লেনেশনটা।
There is a thin layer of air dragged around. As oncoming streams of air pass the ball, the side moving in the same direction as the spinning ball is accelerated, follows the curve of the ball, and is deflected off to the right. The side that is moving against the spinning ball meets opposing air and can't continue around the ball. It slows down and goes straight. We end up getting a net flow of air to the right, and the ball must move left. Wait, that's Newton's third law. Yes, thank you, Kyle. Just like a rocket, if you push a gas one direction, namely downwards out of the rocket, then the rocket has to go up. So what you're saying is my shot is like a rocket. Yes, thank you, Kyle. Like the rocket, as the air moves in one direction, The ball has to go the other direction. Also, since the air is slowing down on the right side, you get a buildup of air, which creates a higher pressure on that side and pushes the ball to the left. The airflow is extremely important. You could not make this kick in a vacuum. It's not some weird thing the ball does to itself to curve. You need air flowing across the ball to push the ball. This is called the Magnus effect. So you can use this phenomenon to do all sorts of shots in soccer. As we already saw, I can use the inside of my foot to make the ball curve left. I can also use the outside of my foot to make the ball spin the other way, and then it curves right. If I wanted to, I could even hit the bottom of the ball, give it backspin, and send it up into the air. with a backspin, it's actually going to curve upwards. Finally, if I want to get real tricky with it, I can put no spin on it at all, like a knuckleball. When this happens, you get turbulence, unpredictable on both sides of the ball, and the keeper doesn't know where it's going. Should we try the knuckleball? That one's going to be a little tougher. That's the physics of soccer. Thank you for your help, Kyle. If you want to see some videos of some incredible soccer players bending the ball, check out these links. আচ্ছা, তো এখন আমরা আজকে দুইটা জিনিস নিয়ে মেইনলি যে ফোকাস করছি, একটা হলো লিফট ফোর্স কিভাবে জেনারেট হয় আর একটা হলো ম্যাগনাস ফোর্স কিভাবে জেনারেট হয়। দোনোটার মধ্যে আমাদের এয়ার ফ্লো রিলেটেড, টার্বুলেন্স রিলেটেড, প্রেসার ডিফারেন্স রিলেটেড এন্ড ইভেন্চুয়ালি নিউটনের থার্ড ল সব জায়গাতেই চলে আসতেছে। কারো কি ম্যাগনাস ইফেক্ট আর এই লিফট ফোর্স জেনারেশন নিয়ে কোনো কনফিউশন আছে কিভাবে কি হচ্ছে? সাইমা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। অলরাইট, ভেরি গুড। তো তাহলে এখন আমরা ব্যাপারগুলো একটু ডায়াগ্রামগুলো নোটের মধ্যে এঁকে রাখি, তাহলে যেন তোমাদের কাছে বুঝতে ইজি হয়। যে ভিডিওগুলো তো অনেক তাড়াতাড়ি করে বলে গেছে অনেক কিছু তোমাদের বোঝার কথা, বাট স্টিল এখানের মধ্যে ফর্মালিটির জন্য আমি কয়টা নোটের এরকম জিনিসগুলো লিখে রাখতেছি, তাহলে যেন তোমাদের পরে দেখলেও মনে পড়ে, ঠিক আছে? আর ভিডিওগুলো রিওয়াচ করলে একই কথা হয়ে যাবে। সো আমরা এখানের মধ্যে ফার্স্টে দেখি লিফট ফোর্সেরটা, আর ম্যাগনাস ফোর্সটা মাত্র দেখছে, ম্যাগনাসেরটাই দেখি। ঠিক আছে, তো ম্যাগনাস ফোর্সের এই জিনিসটা প্রথমে দেখে নেই, হোয়াট ইজ হ্যাপেনিং। সো এই একটা বল, সে ক্লকওয়াইজ ডিরেকশন এখন স্পিন করতেছে। ওকে, the ball is spinning in the clockwise direction. এখন এখন এরকম ক্লকওয়াইজ ডিরেকশনে যদি স্পিন করে, ঠিক আছে, ক্লকওয়াইজ ডিরেকশনে স্পিন করলে পরে ওভারঅল এয়ারটাকে কোন দিকে পুশ করা হচ্ছে সাইমা? লেফট। এখানে তো লেফট রাইট না, এটা তো আপ ডাউন। বলটা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছে, সো নিচের এয়ার এখানের মধ্যে খেয়াল করো সাইমা, ব্যাপারটা কি? ব্যাপারটা এখানের মধ্যে এরকম যে লাইক lower part of the ball is spinning in this direction. যে ব্লু কালার অ্যারো দিয়ে যে ড্র করলাম, কোন দিকে লোয়ার পার্ট অফ দা বল স্পিন করতেছে? টুয়ার্ডস রাইট অর লেফট? লেফট। লেফটে। আর আপার পার্ট অফ দা বল তাহলে কোন দিকে স্পিন করবে? রাইটে। তো এটা গেল ভালো কথা। এখন দেখো যে এয়ারটা যে ফ্লো করতেছে তার উপর দিয়ে, উপরের পার্টে the air flowing direction
the air flowing direction and the ball spinning direction same direction এ নাকি opposite direction এ? Opposite. Opposite direction এ। সো opposite direction এ যদি হয় তো তাহলে ওখানে velocity কি হবে, বেশি হবে নাকি কম হবে? কম। কম। তো তাহলে এখানে হলো lower velocity, কেন? Because direction of spin and air flow are opposite. তাহলে এটার জন্য কি করবে, উপরের লেয়ারের ভেলোসিটি কম। তো ভেলোসিটি কম হলে সে কি করে, মোর অর লেস এরকম স্ট্রেট চলে যায়, তাই না? যে আমরা দেখছিলাম যে কোয়ান্ডা ইফেক্টটা মেইনলি কার উপরে কাজে হয়, দা হায়ার ভেলোসিটি লেয়ার। তো এখন লোয়ার লেয়ারটা সাইমা বলো, লোয়ার লেয়ারে দা বল ইজ স্পিনিং টুয়ার্ডস লেফট এন্ড দা এয়ার স্পিন ইজ অলসো টুয়ার্ডস হুইচ ডিরেকশন, লেফটেই না? হ্যাঁ। তো তাহলে ডিরেকশন অফ স্পিন এন্ড এয়ার ফ্লো আর দ্য সেম। সো তাহলে ওখানের মধ্যে কি হবে, ভেলোসিটিটা ওভারঅল বেশি থাকবে। তাহলে এখানের মধ্যে কাজটা কি, ডিরেকশন অফ স্পিন এন্ড এয়ার ফ্লো আর সেম। সো তাহলে দিস উইল গিভ আ হায়ার ভেলোসিটি রিজিয়ন। তাহলে লোয়ার লেয়ারে যেহেতু ভেলোসিটি বেশি, সো কোয়ান্ডা ইফেক্টের জন্য সে বলের গায়ে লেগে থাকতে চাবে। সো তাহলে বলটা এখন কি বলে, এয়ারটা এখন কোন দিকে ডিফ্লেক্ট হবে, উপরে নাকি নিচে? উপরে। এয়ারটা ডিফ্লেক্ট হয়ে কোন দিকে যাচ্ছে, বলের ট্যানজেনশিয়াল ডিরেকশনে এরকম উপরের দিকে যাচ্ছে। সো দ্য এয়ার ইজ বিং পুশড আপ। সো এয়ার কে যদি উপরের দিকে পুশ করা হয়, এয়ার কি করবে, বলের উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে না? হ্যাঁ। সো তাহলে এর জন্য ম্যাগনাস ফোর্সটা কোন দিকে আসবে, ডাউনওয়ার্ডস। বুঝতে পারছো? নিচে। হ্যাঁ নাবিল, নিচের দিকে যাবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে জিনিসটা কি, the higher velocity layer tends to stick with the ball surface। তো বল সারফেসের গায়ে লেগে থাকতে চাইলে সে কোন দিকে পুশড হবে, ইভেন্চুয়ালি উপরের দিকে। সো ইট goes up। যে হায়ার ভেলোসিটি লেয়ার, লোয়ার লেয়ারটা হলো হায়ার ভেলোসিটি, সো তাকে কোয়ান্ডা ইফেক্টের জন্য টেনে কোন দিকে নিয়ে যায়, উপরের দিকে একটা ধাক্কা দেয়। সো তাহলে এয়ারটা উপরের দিকে যায়। থার্ড ল কি হবে, Magnus force on the ball will be downwards। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে আমাদের এই ম্যাগনাস ফোর্সটা কিভাবে কি আমরা বের করলাম ডিরেকশনটা? জাবের? ওকে, তো তাহলে দ্যাটস ভেরি গুড। তো এইটা গেল আমাদের বলটা যদি কি করে, ক্লকওয়াইজ স্পিন করে, বলটা ক্লকওয়াইজ স্পিন করলে পরে দা ম্যাগনাস ফোর্স ইজ ডাউনওয়ার্ডস। সো এখন অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করলে কি হবে, অপোজিট ডিরেকশন হবে। ওটা তো ভিডিওর মধ্যেই ছিল, আর তোমরা নিজেরাও এই জিনিসটা ড্র করতে পারবা। ওকে, তোমাদের যে কাজটা থাকবে যে তোমরা এরকম ডায়াগ্রাম ড্র করে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনিং এর জন্য এয়ার ফ্লো
এন্ড বলের স্পিন সহ তোমরা এই যে আমি রিজনিং গুলা যেরকম দিছে হাই ভেলোসিটি লো ভেলোসিটি, হাই ভেলোসিটি কেন লো ভেলোসিটি কেন, তো হাই ভেলোসিটি লেয়ারটা কোয়ান্ডা ইফেক্টের জন্য বলের গায়ে লেগে থাকতে চাবে, তো এয়ার ফ্লোটা উপরের দিকে পুশ হবে নাকি নিচের দিকে পুশ হবে, তো এয়ার ফ্লো উপরে গেলে বলের উপর ফোর্স নিচে, এয়ার ফ্লো নিচে গেলে বলের উপর ফোর্স উপরে। সো এইভাবে করে রিজনিং দিয়ে তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ এর স্পিনের জন্য ওইটা লিখে দিবা আমাকে। ওকে, এটা আমি একটা স্যাম্পল দিছি, সেম জিনিস জাস্ট উল্টাটা লিখবা তোমরা। তো এটা গেল ফার্স্টে আমাদের ম্যাগনাস ফোর্সের কাহিনী। এখন আমরা যদি লিফটের কাহিনীটা দেখি, ভাইয়া কোয়ান্টা ইফেক্ট আরেকবার এক্সপ্লেইন করে দিবা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ নাবিল বলো আরেকবার, কি বলছো বুঝি না আমি। যে কোয়ান্টা ইফেক্টের পার্টটা আরেকবার এক্সপ্লেইন করে দিবা? আচ্ছা, কোয়ান্ডা ইফেক্টের পার্টটা আরেকবার এক্সপ্লেইন করব। কোয়ান্ডা ইফেক্টের জিনিসটা হলো যে আমাদের হাই ভেলোসিটি যে ফ্লুইডের লেয়ার থাকে তার একটা টেন্ডেন্সি থাকে যে সে কি করতে চাবে, সে ওই যে কোনো একটা অবজেক্ট পাইলে তার গায়ের সাথে লেগে থাকতে চাবে, যে তার একটা স্টিকিং একটা টেন্ডেন্সি থাকে, বুঝছো? তো তাহলে আমাদের এখানে কোন লেয়ারটা হাই ভেলোসিটিতে মুভ করতেছে, যে বলের স্পিনিং ডিরেকশনের সাথে কে মুভ করতেছে, লোয়ার লেয়ার নাকি আপার লেয়ার? লোয়ার লেয়ারটা। লোয়ার লেয়ারটা। সো তাহলে লোয়ার লেয়ারটা বলের গায়ের সাথে লেগে থাকতে চায়। এখানের মধ্যে দেখো যে আমরা যদি এই জিনিসটা একটু মুছে দেই তাহলে কি হয়, মনে করো এই নিচের লেয়ারটা সে তো डायरेक्टली এরকম চলে যেতে পারতো, স্ট্রেট চলে যেতে পারতো, কিন্তু সে কি করে, সিন্স দা বল ইজ স্পিনিং ইন দা ক্লকওয়াইজ ডিরেকশন, সে বলের গায়ের সাথে এরকম লেগে থাকতে চায়। তো বলের গায়ের সাথে এরকম লেগে থাকতে চাইলে পরে তাকে বলটা কি করবে, ট্র্যাক করে বলের স্পিনিং ডিরেকশন ক্লকওয়াইজ যাচ্ছে না, তো তাহলে সে কি করবে, এয়ারটাকে টেনে উপরের দিকে একটা ধাক্কা দিবে। এখন যারা নাকি লেফট ফুটেড, অনেক লেফট ফুটেড ওরা ওরা ওরকম শুটের ডিরেকশনটাই তাদের স্টান্সটা তারা কোন দিকে নিতেছে, যে তুমি দেখবা যে কতগুলা প্লেয়ার কিন্তু লেফটি, ওকে, লেফটি প্লেয়ার তারা কি করে, কোন সাইডে এটা, লেফট রাইট, যে এখানের মধ্যে আমি অলমোস্ট এঁকে দেখাই তাহলে পরে বুঝতে ইজি হবে। সো সাপোজ দিস ইজ দা গোল পোস্ট, দিস ইজ দা টি বক্স, এখানে থেকে এখন কিকটা নিবে, এখন সে চায় বলটাকে এরকম একটা স্পিন দিতে, ঠিক আছে? তো এখন তাহলে সে কোন দিকে দাঁড়াবে, সে এমন একটা ডিরেকশনে দাঁড়াবে, ঠিক আছে? তাহলে যেন সে বলটাকে যখন কিক করবে সে এরকম একটা স্পিন দিল, তো এরকম একটা স্পিন দিলে পরে সে কি করতে পারবে, ইভেন্চুয়ালি বলটাকে এমন ডিরেকশনে কার্ভ করতে পারবে। এর জন্য লেফটি প্লেয়াররা এই সাইডের ফ্রি কিক গুলো এত বেশি নিতে চায় না, তারা কোন সাইডের ফ্রি কিক গুলো নেয়, এই এন্ডের ফ্রি কিক গুলো তারা নিতে চায়, বিকজ এটা কি করবে, this will be spinning in this direction, ওকে, যা তারা সরি উল্টা আঁকছি, this will be spinning in this direction, যে মনে হবে গোলকিপারের কাছে যে একদম মেসির লিভারপুলের এগেইনস্টে যে ফ্রি কিকটা ছিল মনে আছে, যে ওইটা কিন্তু ওয়ালের উপর দিয়ে এরকম কার্ল করে যে একদম টপ নেটে যায় পড়ছে, তো মেসি তো লেফট ফুটেড, সো মেসি এই পাশ থেকে কিন্তু ফ্রি কিকটা নিছিল। আমরা ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবে। ফার্স্ট টাইম একটু নাবিলের কনফিউশনটা ক্লিয়ার করে ভিডিওটা দেখাইতেছি যে মেসির ফ্রি কিকের গোলটা লিভারপুলের সাথে। আচ্ছা, সো নাবিলের কি এখন ক্লিয়ার হয়েছে যে আমাদের কোয়ান্ডা ইফেক্টের ব্যাপারটা কেমন কি হবে, আমাদের স্পিনিং ডিরেকশন এন্ড এয়ার এর ফ্লোয়িং এর ডিরেকশন যে দিকে সেম, ওই দিকে ভেলোসিটি অফ এয়ার লেয়ার হবে বেশি, ওই এয়ার লেয়ারটা কি করতে চাবে, বলের গায়ে লেগে থাকতে চাবে, তো বলের গায়ে লেগে থাকতে চাইলে কি করবে, বলটা ওই এয়ার ফ্লোটাকে যে ডিরেকশনে স্পিন করতেছে ওই দিকে ধাক্কা দিবে, তো এয়ার ফ্লোটা ওই দিকে যদি যায় তো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অপোজিট ডিরেকশনে বলটাকে মুভ করবে। হ্যাঁ, ইমাজিন করতে পারতেছো না? এখন তো এখানে ফুটবলে কয়টা এরকম ভিডিও দেখাইলাম না, দেখছো না যে বলটা কিরকম কার্ল করে এরকম গোল পোস্টের ভিতরে ঢুকাইতেছে, তো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে একটা ফ্রি কিক দেখবো, তাহলে পরে ব্যাপারটা বুঝতে আর একটু ইজি হবে। ওকে, তো আমরা এখানের মধ্যে ইউটিউবে যাই একবার দেখি।
their chance, and Liverpool not get the better of Ter Stegen, who made a number of good saves in the second period. Messi. এখানের মধ্যে তুমি দেখছো বলটা কোন জায়গা থেকে কিক করছে? আমরা কিন্তু যেখানে ফ্রি কিকের কথাটা বলছিলাম যে ঠিক এরকম একটা পজিশন থেকে মেসি কিন্তু ফ্রি কিকটা নিছে। আর একটু সেন্টারের দিকে হইতে পারে, কিন্তু এমন একটা পজিশনে দ্য লেফট ফুটেড প্লেয়ার্স আর মোর সুটেবল অর দে ওয়ান্ট টু টেক দ্য ফ্রি কিক ইন দিস পজিশনস বিকজ তারা কার্ল করে আউটসাইড অফ দ্য পারপোজ থেকে তারা কার্ল করে ভিতরে ঢুকাইতে পারে। ওকে, আমরা ওটা মেসির ওগুলা রিপ্লে গুলো আরো দেখাইতে থাকবো, ওখানে থেকে আরো ভালো মতো বুঝতে পারবো বলটা কেমন স্পিন করছে। মেসির এসি মিলানের সাথে এরকম একটা অনেক সুন্দর একটা স্পিনিং গোল আছে, রিয়ালের সাথেও। Oh my goodness! Oh my goodness! Just when you think he's done everything, he comes up with something even more special to catch Alisson out and to make it 3-0. Well, to beat Alisson from there, I've got to say, I mean, he's... দেখতেই তো পারতেছো বলটা কত, হয়তো তাও তো হারছে, ওটা সেকেন্ড লেগে হারছে, ওটা তো কিছু করার নাই। এনফিল্ডে যে জিতা কি এত সোজা? তোমরা তো স্ট্যামফোর্ড ব্রিজেও কেমনে যেন 2-0 হারলা যাবে। কিছু বইলো না, তোমার চেলসির অবস্থা এখন ভালো না, ঠিক আছে? হ্যাঁ, ওই তো তার বডিটাকে ওরকম স্লাইটলি বেন্ড করলে সে ওরকম বলটাকে ইনসাইড অফ দা ফুট দিয়ে কার্ল করতে পারে। তুমি মাঝে মাঝে দেখবা কতগুলা প্লেয়ার যে পায়ে মাঝে মাঝে কি করে আউটসাইড অফ দা বুট দিয়ে সে বলটাকে কার্ল করে, তাহলে বলটা কি করে অপোজিট ডিরেকশনে কার্ল হয়, যে অ্যাওয়ে ফ্রম দা গোল ওরকম। Smiles. It takes some doing, and perhaps only that fella could do it. I mean, if you wanted to go and place it in the corner, I don't think you could do a much better job than he did. How far out was he? 25, 27 yards. It's majestic from the best player in the world, from perhaps the best player we've ever seen. Wow, look at that. সো এখন এই যে যারা নাকি ওরকম কমেন্টারিতে বলবে, আর যারা নাকি ওরকম স্ট্যাটাস দেয় যে এই ফিজিক্স ভাঙা ফেলছে, এই করে ফেলছে, ওই করে ফেলছে, অ্যাকচুয়ালি তো তারা ফিজিক্সটা ইউজ করে বলটাকে কার্ল করাইলো ইন দা ফার্স্ট প্লেস। সো তাহলে এখানে তো ফিজিক্সের রুল ভাঙা টাঙার দিয়ে আমাদের কোনো ওয়ে নাই, বুঝতে পারছো? ইটস এভরিথিং উইথ ফিজিক্স, বুঝছো সাইমা? সাইমা আজকে রিক্তি কোথায়? রিক্তি তো দেখতেছি না। আচ্ছা, সো তাহলে আমরা এখানের মধ্যে একটা, ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা পরে দেখে নিতে পারবে। আমরা ওই রবার্তো কার্লোসের ফ্রি কিকের কথা এতবার করে বলছি, তো রবার্তো কার্লোসের ফ্রি কিকটা দেখে নেই। এই যে ইম্পসিবল, তো ইম্পসিবল কোন জিনিসটা হয়? ফুড প্যান্ডার সাথে অর্ডার করুন আপনার পছন্দের খাবার। আজই ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ। স্পেসিফিক্যালি ওই ফ্রান্সের এগেইনস্টে যেটা দিছে ওই জিনিসটা আমরা দেখি।
look at the way he's got it there. He's got it in his hands. He's having a good, careful look about it. It's placed absolutely perfect. Look at that. I mean, everything's set that he's going to hit it. I just wonder if they're kidding us on. It's what, all of 30 yards, Andy? Ah, why not? It's a 30-yard free kick with a 20-yard run-up. এত পুরো শোয়েব আখতারের মতো রান আপনি I don't believe it. What a goal we have just seen from Roberto Carlos. That is amazing. Well, that was what was missing in Euro 96. That is quite incredible. Not so sure about the goalkeeper's position and what he saw, but we can't deny the quality of the strike. It had power, it had bend, it had accuracy. Watch this. Starts way wide of the... দেখছো বলটা যে একদম বার পোস্টের ওই সাইডে চলে গেছিল, বার পোস্টের একদম ওই এন্ডে যাওয়ার পরে দেন আবার ম্যাগনাস ফোর্সের জন্য কি করছে, বেন্ড ইন করে গোল পোস্টের ভিতরে ঢুকছে। বুঝতে পারছো? সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি ইফেক্টটার নাম কি আমরা আজকে শিখছি, ম্যাগনাস ফোর্স আর ম্যাগনাস ইফেক্ট। ব্যাপারটা মনে থাকবে? বর্ষা তো এমনি ফিফা খেলো, এখন বুঝছো যে আমাদের বলগুলা কেন কার্ল করে? ভেরি গুড। সো তাহলে আই হোপ আজকের ক্লাসের এগুলা জিনিস অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে অনেকগুলা পার্টে আমরা দেখে আসছি, কিন্তু এক্সপ্লেনেশন গুলি জানতাম না। সো আজকে আমরা এইসব এক্সপ্লেনেশন গুলি জেনে রাখলাম। ওকে, আমাদের যে কাজটা করব, লেটস সি। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কি বলতেছিলাম খেয়াল করো। আমরা তো ফার্স্ট অফ অল আজকে ম্যাগনাস ফোর্স এন্ড লিফট ফোর্স এর এক্সপ্লেনেশন গুলি দেখলাম। তো ম্যাগনাস ফোর্স এন্ড লিফট ফোর্স এর এক্সপ্লেনেশনস গুলি দেখার পর আমাদের নেক্সট ক্লাসে যেটা পড়বো ভিসকসিটি। ওকে, ভিসকসিটি জিনিসটা হলো যে আমাদের একটা ফ্লুইড কত ইজিলি অর কত লেস ইজিলি ফ্লো করে। যে আমাদের পানি যদি আমরা ঢালি, পানি কি করে অনেক তাড়াতাড়ি এরকম ফ্লো করে চলে যায়, বিকজ পানি হলো একটা মোবাইল একটা ফ্লুইড যে অনেক ইজিলি ফ্লো করতে পারে। কিন্তু আমরা যদি মনে করো যে হানি অর কেচাপ এইসব জিনিস যদি আমরা ঢালি, তো তাহলে কি করে, ওরা কি ইজিলি ফ্লো করতে চায়? মধু, যেটা মধু তো সেও তো একটা লিকুইড, কিন্তু তার একটা ফ্লোয়িং টেন্ডেন্সিটা কম থাকে বিকজ সে অনেক বেশি স্টিকি থাকে। তো ওগুলাকে আমরা ওরকম ভিসকাস লিকুইড বলি। তো এরকম ভিসকসিটির কাজগুলা কি, ভিসকসিটির সাথে আমাদের ড্র্যাগ ফোর্সটা কিভাবে রিলেটেড ওই জিনিসটা আমরা বলবো। যে ভিসকসিটি যত বেশি হবে ওখানে তোমার ড্র্যাগ ফোর্স হবে বেশি, ভিসকসিটি যত কম হবে ড্র্যাগ ফোর্স হবে তত কম। সো এই সব ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। এন্ড তোমাদের একটা জিনিস বলে নেই যে নেক্সট উইকের ফ্লুইড মুভমেন্টের চেক পয়েন্টস ওগুলো আমরা দেখবো, বুঝছো? এসাস ওগুলো জিনিস আমরা দেখবো। আমরা যে ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো এর সাথে রিলেটেড কয়টা জিনিস আমরা এরকম না প্লাজমার এইসব কিছু দেখানো হবে না মারিয়া। সো এসাস যেটা বলতেছিলাম যে চেক পয়েন্টের ওগুলা দেখার আগে আমরা ফার্স্টে এই ম্যাগনাস এন্ড লিফট ফোর্সের দুইটা জিনিস দেখে নিলাম, তাহলে যেন আমাদের টার্বুলেন্সের আর হাই ভেলোসিটি লো ভেলোসিটি রিজিয়নের কাহিনীগুলো কেমন কি থাকে ওগুলা থেকে একটা আইডিয়া ক্লিয়ার থাকলো। ওকে, এগুলো আমাদের আরো কাজে আসে। দেন তোমাদের বইয়ের মধ্যে আরেকটা টার্ম পাওয়ার কথা, রেনল্ডস নাম্বার। তো রেনল্ড নামের একজন মানুষ ওরকম একটা নাম্বার বের করছে যে একটা সার্টেন ভেলোসিটিতে মুভ করলে পরে দা লিকুইড উইল শো ল্যামিনার ফ্লো, এর থেকে রেনল্ড নাম্বারটা এক্সিড করে চলে গেলে ইট উইল শো টার্বুলেন্ট ফ্লো। তো রেনল্ডস নাম্বারের এইসব জিনিস তোমাদের সিলেবাসে নাই, তো ওগুলো আমরা পড়বো না। আমরা শুধু বার্নৌলি প্রিন্সিপালটা এত ফোকাস দিয়ে পড়ছিলাম বিকজ বার্নৌলি প্রিন্সিপালটা ইউজ করে আমাদের ওই যে লিফট ফোর্সের এই কাহিনীটা খুবই ভালো মতো এক্সপ্লেন করা গেছে। সিয়াম কি বুঝতে পারছো যা যা জিনিস এতদিন বলা হইলো? সিয়াম? আচ্ছা স্যার, এগুলোর কোশ্চেন কি ম্যাথস দিবে নাকি না এগুলার কোশ্চেন ওরকম ম্যাথ রিলেটেড অমন আসবে না। তোমার জাস্ট এই জিনিসগুলো তুমি জেনে রাখলা ফার্স্টে, এগুলার ম্যাথ এরকম আসবে না কখনোই। তোমাদের জাস্ট স্লাইড 1-2 মার্কের এক্সপ্লেনেশন আসতে পারে। ওকে, বাট স্টিল ওই 1-2 মার্কের এক্সপ্লেনেশনও মেইন কোশ্চেনের সাথে রিলেটেড থাকবে। তো তোমার যদি আগের থেকে আইডিয়া না থাকে যে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কিভাবে কাজ করতেছে, সো তখন তুমি এক্সাম হলে যে ঘাবড়া যাবা,
তো এর জন্য আউট অফ সিলেবাসের কয়টা জিনিস যে বইয়ে লেখা নাই স্টিল কয়টা জিনিস তোমাদেরকে এক্সট্রা দেখায় রাখতেছে যেন তোমরা রিলেট করতে পারো কোশ্চেন গুলি যখন দেখো রিয়েল ওয়ার্ল্ড এর সাথে যেন রিলেট করতে পারো আর আউট অফ সিলেবাস কোনো টপিক আসলে পরে ওগুলা যেন তোমরা ঘাবড়ায় না যাও আর কি, বুঝতে পারছো? এগুলা নিয়ে কোশ্চেন এরকম টাফ কিছুই আসবে না, বাট তোমার জানতে হবে যে এমন জিনিসগুলা যে এক্সিস্ট করে। ঠিক আছে নাবিল? আচ্ছা, আর তোমাদের ওয়ার্ক ডান পাওয়ার এন্ড এনার্জি কোশ্চেন পেপারের ওই পিডিএফ দেওয়া হয় নাই, ওই কোশ্চেন পেপারের ওই পিডিএফটা আমি দিয়ে দিব তোমাদের নেক্সট উইকের সানডে এন্ড টিউসডে। তোমরা ওই কোশ্চেন পেপার বুকলেটের ওই যে ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার ওই জিনিসগুলো সলভ করবা। তোমাদের সানডে এন্ড টিউসডে তে ক্লাস হবে না, হ্যাঁ? সানডে এন্ড টিউসডে তে আমি ওই সময় ঢাকার বাইরে থাকবো, সো ওই সময় তোমাদের ক্লাসটা নেওয়া পসিবল হবে না। তো তোমরা ওই টাইম দুইটাতে যে 2 দিন ক্লাস হবে না, ওই 2 দিনের ওই টাইমের মধ্যে কোশ্চেন পেপারটা যে ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার রিলেটেড কোশ্চেন পেপারটা সলভ করে ফেলবা, ঠিক আছে? সো আজকে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব, নেক্সট দিন আমাদের ভিসকসিটি নিয়ে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ।